সবাইকে নিয়ে আড্ডা দিতেছিলাম, তখনই জান্নাত এসে সামনে দাঁড়ালো। তাকিয়ে দেখি রাগে চোখ মুখ লাল হয়ে আছে। রেগে আছেন কেন? কিছু বলবেন নাকি? জান্নাতের মুখে কোনো কথা নেই। হঠাৎ ঠাস করে গালে একটা চড় বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। তুই নীলাকে কি বলেছিস? নীলাটাকে? ও একটু আগে রোম্যান্সের কথা বলে এখন ভুলে গেছিস নীলাকে? সরি, কার সাথে রোমান্টিক কথা বললাম? এই মেয়েটার সাথে। ও, ওর নাম নীলা। নাইস নেম। নাইস নেম কথাটা বলার সাথে সাথেই জান্নাত আরেকটা চড় গালে বসিয়ে দিল। গালে হাত দিয়ে ওনার দিকে তাকিয়ে দেখি রাগটা বেড়ে আছে, কিন্তু সবার সামনে এভাবে চড় মারায় আমার কেমন যেন লেগে উঠল। বাসায় বউ থাকতে অন্য মেয়ের সাথে রোম্যান্স করতে লজ্জা করে না তোর? বাসায় বউ আছে মানে? আপনি বউ পেলেন কোথায় বাসায়? কেন, আমি তোর কি হই? আপনি বলেন তো, আজ পর্যন্ত বউ হওয়ার মতো কোনো কাজ করেছেন? এই পর্যন্ত আমাকে শান্তিতে একটা মিনিট থাকতে দিয়েছেন? আপনার থেকে ইন্ডিয়া পাকিস্তানের শত্রুতাও ভালো। কথাগুলো শুনে জান্নাত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আমি উঠে চলে যাওয়ার ভাব করে জান্নাতের পিছনে গিয়ে মেহেদি ভাইকে চোখ টিপ দিয়ে ইশারায় বুঝালাম আগুনে পেট্রোল দিতে। তারপর সেখান থেকে চলে গেলাম আর ভাবলাম, জান্নাত, তুমি নিজেও জানো না তোমাকে ভবিষ্যতে কতটা জ্বালাবো আমি। আপাতত মায়ায় ফেলবো, তারপর বাকিটা দেখবে তুমি। তারপর ক্লাস না করে বাসায় চলে আসলাম। শরীরটা বেশি ভালো না, তাই দুপুরে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। সন্ধ্যায় জান্নাতের ডাকে ঘুম ভাঙল। কি হলো, ডাকতেছেন কেন? বাহিরে আকাশ খারাপ হইতেছে, রাতে খাবার জন্য কিছু গিয়ে নিয়ে আয়। ঘুম না ভাঙিয়ে অনলাইনে অর্ডার করে দিলেও তো পারতেন। চুপ, বেশি কথা বলবি না, যাওয়া লাগবে না তোর। বলেই মুখ বাঁকিয়ে রুম থেকে চলে গেল। ঘুমটা ভেঙে দিয়ে গেছে, তাই আর ঘুম ধরল না। তাই উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেলাম। এসে দেখি মহারানী টিভি দেখতেছে। পানি খেয়ে আমি রুমে চলে আসলাম। আকাশের অবস্থা খারাপ হতে চলেছে। মনে হয় রাতে ঝুম বৃষ্টি হবে বা তুফান হবে। আমি এসব চিন্তা বাদ দিয়ে পড়তে বসে গেলাম। কিছুক্ষণ পর শুরু হয়ে গেল আকাশের গর্জন করা। এখন পড়তে অনেক ভালো লাগতেছে। হঠাৎ অনুভব করলাম আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখি জান্নাত দাঁড়িয়ে আছে। কি হলো, এইখানে দাঁড়িয়ে আছেন কেন? আজকে তোর সাথে পড়তে বসবো। কেন? এমনি, বেশি কথা না বলে নিজের কাজ কর। তারপর আমি নিজের পড়ায় মন দিলাম। জান্নাত আমার উল্টো পাশের চেয়ারটায় বসলো। কিছুক্ষণ পর হঠাৎ খেয়াল করলাম আকাশ গর্জন দিলে জান্নাত কেঁপে ওঠে। বুঝে গেলাম জান্নাত আকাশের গর্জনগুলো খুব ভয় পায়, তাই আমার পাশে পড়তে বসেছে। জান্নাত বড় হয়ে গেছে ঠিকই, কিন্তু মনটা এখনো বাচ্চাই রয়ে গেল। এসব ভেবে মনে মনে হালকা হেসে আমি আবার পড়ায় মন দিলাম। হঠাৎ জান্নাত বলে উঠল, তোর হাতটা একটু ধরতে পারি? কি? তোর হাতটা একটু ধরতে দিবি? হাত ধরবেন কেন? এমনি ধরতে দিবি কিনা তাই বল। খারাপ মতলব না থাকলে ধরতে পারেন। তোর প্রতি খারাপ মতলব কোনো দিন হবেও না আমার। এই প্রথম আমার হাতে তার হাত রেখেছে। এটার ফিলিংসটাই আলাদা, যা ভাষায় বোঝানো যাবে না। পড়তেছিলাম আর খেয়াল করতে লাগলাম আকাশ যখনই গর্জন দেয় জান্নাত তখনই আমার হাতটাকে জোরে আঁকড়ে ধরে, তারপর আবার নর্মাল ভাবে ধরে থাকে। জান্নাত হয়তো মেঘের গর্জনকে অনেক ভয় পায়। পড়া শেষ করে গিয়ে দুজনে খেয়ে নিলাম। তারপর রুমে এসে শুয়ে গেলাম। কিছুক্ষণ পর জান্নাত এসে আমার পাশে শুয়ে পড়ল। কি হলো, আপনি এখানে এভাবে শুয়ে পড়লেন কেন? এমনি, বেশি কথা না বলে ঘুমা। আপনি এখানে থাকেন, আমি সোফায় গিয়ে ঘুমাই। তোকে সোফায় যেতে বলেছি আমি। চুপচাপ যেখানে আছিস সেখানে ঘুমা, আর মাঝে এই কোলবালিশটা থাকবে। ওকে বলে শুয়ে পড়লাম। জান্নাত কি করতে চাইতেছে দেখা দরকার।
তাই চুপ করে ঘুমের ভান ধরে শুয়ে রইলাম। এভাবে প্রায় আধা ঘন্টা শুয়ে থাকার পর হঠাৎ জান্নাত বলে উঠল, জিসান, তোকে একটা কথা বলার ছিল। আমি কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলাম। কিরে, তুই কি ঘুমিয়ে গেছিস? তাও কোনো উত্তর দিলাম না। তারপর জান্নাত আর কোনো কিছু না বলে আস্তে করে আমাকে জড়িয়ে ধরল। আমি অবাক হয়ে গেলাম ওনার এমন কাণ্ড দেখে। চুপচাপ কিছুক্ষণ শুয়ে রইলাম। জান্নাতও আমাকে জোরে চেপে ধরে আছে। প্রায় 10 মিনিট পরে মনে হলো ওর হাত পা একটু লুজ হয়েছে, মানে জান্নাত ঘুমিয়ে পড়েছে। আমি শিওর হওয়ার জন্য আস্তে করে জান্নাত বললাম, ওই আপনি এভাবে জড়িয়ে ধরেছেন কেন? জান্নাতের কোনো সাড়া শব্দ নেই। বুঝলাম পাগলিটা ঘুমিয়েছে। আস্তে করে চোখ খুলে জান্নাতের দিকে তাকালাম। রুমের ভিতরের হালকা আলোয় জান্নাতকে যা লাগছে না, একটা পরীকেও সে হার মানিয়ে দিবে। আমি ওনার দিকে হা করে তাকিয়ে রইলাম। ওনার এভাবে জড়িয়ে ধরা দেখে আমার নিয়ত উল্টাতে লাগলো। পরে ভাবলাম কারো সুযোগ নেওয়াটা ঠিক না, তাই সব চিন্তা বাদ দিয়ে জান্নাতের নিষ্পাপ মুখটা দেখতে লাগলাম। নিজের ক্রাশ যখন জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে তখন অনুভূতিটাই আলাদা কাজ করে। এমন লাগে যেন পৃথিবীটা হুমড়ি খেয়ে আমার বুকে শুয়ে আছে। এরকম নানা রকম কথা ভাবছিলাম আর জান্নাতকে দেখতেছিলাম। কতক্ষণ তাকিয়েছিলাম তা মনে নেই। সকালে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। শরীর কেন জানি মনে হলো নাড়াতে পারতেছি না। মনে হচ্ছে কেউ আমার হাতগুলো বেঁধে রেখেছে। তাই নিজের অবস্থান দেখার জন্য নিজের শরীরের দিকে তাকালাম। তাকিয়ে বড়সড় একটা ধাক্কা খেলাম, কারণ জান্নাতের কোলবালিশটা নিচে পড়ে আছে। জান্নাত আমাকে কোলবালিশ ভেবে আমার গায়ের নিচে একটা হাত এবং উপরে আর একটা হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে আছে, আর এক পা আমার উপরে তুলে দিয়ে ঘুমিয়ে আছে। মাথার চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, তাই ফু দিলাম সেগুলো ঠিক হওয়ার জন্য। আর তখনই জান্নাত সজাগ হয়ে গেল। আপনার কোলবালিশ, আমি না, আপনার কোলবালিশ নিচে পড়ে আছে। জান্নাত নিজের দিকে খেয়াল করে আহ করে নিজেকে ছাড়িয়ে নিল। তুই আমার কাছে আসলি কেন? সরি, কাছে আমি না, আপনি এসেছেন। এই পাশে আমি শুয়েছিলাম, আর আপনি রাতের অন্ধকারে একটা ছেলেকে একা পেয়ে সুযোগ নিয়েছেন। জান্নাত কিছুই বলল না। সত্যি করে বলেন কি কি করেছেন আমার সাথে? কি কি করেছি মানে? তোর কি মনে হয় তোর মতো খারাপ ছেলের সুযোগ নেব আমি? সেটা তো ঘুম থেকে উঠেই দেখতে পেলাম। চুপ, বেশি কথা বলবি না। যা এখন গিয়ে কফি বানিয়ে নিয়ে আয়। যাচ্ছি বলেই উঠে কফি বানাতে চলে গেলাম। বাহিরে হালকা বৃষ্টি আছে, তাই কফি হলে সেই লাগবে এই ভেবে কফি বানিয়ে নিলাম। কফি নিয়ে এসে দেখি জান্নাত আবার ঘুমিয়ে গিয়েছে, তাই ডাক দিলাম ওঠার জন্য। কি হলো, ডাকতেছিস কেন? কফি নিয়ে এসেছি, রেখে গেলাম, মনে চাইলে খেয়ে নিয়েন। ভার্সিটিতে আজকে যেতে ভালো লাগতেছে না, তাই কফিটা খেয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি জান্নাত কফি খাচ্ছে। তারপর জান্নাত গিয়ে ফ্রেশ হয়ে এসে নিজের মতো করে গল্পের বই পড়তে লাগলো, আর আমি অনলাইনে খাবার অর্ডার করে দিলাম। যেহেতু বৃষ্টির কারণে আর ভার্সিটিতে যাওয়া হয়নি, তাই দিনটা বারান্দায় গিয়ে বসে বসেই পার করতে লাগলাম। তখনই মোবাইলে একটা আননোন নাম্বার থেকে কল আসলো, তাই রিসিভ করলাম। কে সেটা জানার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কে? কালকে প্রপোজ করলাম আর আজকেই ভুলে গেলেন? ও নীলা। সরি, কালকে জান্নাত আপু কার থেকে যেন আপনাকে প্রপোজ করার কথাটা শুনে আমাকে নিয়ে যায় আপনার কাছে, তারপর আপনার সাথে এসব সিন ক্রিয়েট করে। জান্নাত তো একটা পাগলি, ওর কথায় আমার খারাপ লাগে না। জান্নাতের তো বুদ্ধি একটু কম। কালকে বিকেলে কফি খেতে আসলেন না কেন? আরে কালকে জান্নাত অনেক প্রেশারে রেখেছিল, তাই আসতে পারিনি। কি বলেন, আপনি ঠিক আছেন তো? আরে হ্যাঁ, ওই ডাইনিটা আমার কিছুই করতে পারিনি। নিজের বউকে কেউ ডাইনি বলে নাকি? ওইটা বউ নাকি রাক্ষসী বলেই বারান্দার দরজায় তাকেই চোখ কপালে উঠে যায়, কারণ দরজায় জান্নাত দাঁড়িয়ে আছে। কি বলবো ভেবে পাচ্ছি না। তখনই নীলাকে ঝাড়ি দিয়ে বললাম, আমার এটা বউ না রাক্ষসী সেটা কি তোমার থেকে জানতে হবে? ফোন রাখো। তারপর ফোনটা কেটে দিয়ে জান্নাতের দিকে
ফিরে তাকিয়ে ভালো সাজার জন্য বলে উঠলাম, একটা মেয়ে আপনাকে রাক্ষসী বলতেছিল, তাই ইচ্ছে মতো ঝেড়ে দিয়েছি। ওমা, তাই নাকি? তা কি বললো আমার নামে? ওই তো, মেয়েরা রাগ করলে যা গালি দেয় আর কি। ও, নিশ্চয়ই বলেছে এই ডাইনিটা আমার কিছুই করতে পারেনি, এইরকম কিছু নিশ্চয়ই। বুঝে গেলাম সব শুনে ফেলেছে, তাই এবার মার খাওয়া থেকে নিজেকে রক্ষা করতে হবে। তাই কি করব ভাবতেছি, তখন জান্নাত বলে উঠল, কিরে, মনে পড়তেছে নাকি কি বলেছিল? মেয়েটা মনে করিয়ে দিব? পরে তো আছেই, কিন্তু ওই মেয়েটা আপনার নামে একটা কথা বলেছে যেটা আমি আপনাকে বলতে পারতেছি না। কেন, কি বলেছে? বললে তো আপনি রেগে যাবেন। তোরে না বলতে বলছি? আপনার নাকি বিয়ের আগে কয়েকটা ছেলের সাথে রিলেশন ছিল, আপনি আমাকে ঠকালেন। বিপদ এড়াতে মিথ্যাগুলো বলতে হচ্ছে। কি সব যাতা বলছিস? মুখ সামলে কথা বলবি, বলে দিলাম। মেয়েটা বলেছে আপনার ল্যাপটপে যেই ইমেইল আইডিটা আছে সেটা চেক করলেই নাকি সব পেয়ে যাব। এই মেয়েটার সাহস কি করে হয় আমার নামে মিথ্যা বলার? মেয়েটা মিথ্যা বলছে না সত্যি সেটা তো আপনার ল্যাপটপের ইমেইল দেখলেই বোঝা যাবে। মানে তুইও আমাকে বিশ্বাস করতেছিস না? কিভাবে করব? আপনি কি মনমোহন সাধু নাকি যে বিশ্বাস করব? আর যদি ল্যাপটপে এমন কোনো কিছু না থাকে তাহলে আপনি সেটা একবার দেখালেই পারেন। মুখটা ভার করে বললাম। ওকে, আয় তুই আমার সাথে আমার রুমে, আমি দেখাচ্ছি তোকে। ওকে চলেন বলেই ওনার পিছন পিছন যেতে লাগলাম। যখনই উনি আমার রুম থেকে বের হলেন তখনই আমি ঠুস করে দরজাটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে নাগিন ডান্স দিতে লাগলাম। ওপাশ থেকে জান্নাত দরজা ধাক্কাচ্ছে, ডাকতেছে, কিন্তু কে আর পায় কাকে? আমি তো জান্নাতকে বোকা বানিয়ে সেই খুশি। ওই পাশ থেকে জান্নাত বলতেছে, ওই জিসানের বাচ্চা, দরজা খোল, না হলে পরে তোর অবস্থা খারাপ করে দেবো বলে দিলাম। তোকে আমি কাঁচা চিবিয়ে খাবো, ভালোই ভালোই খুল বলছি। আমি কোনো কিছু না বলে খাটে গিয়ে শুয়ে শুয়ে মোবাইলে গান শুনতে লাগলাম। কিছুক্ষণ পর সব কিছু ঠান্ডা হয়ে গেল। আজকে বের হওয়া যাবে না, না হলে মার্ডার হয়ে যেতে পারি। তাই রুমে বসে থাকাই ভালো। দুপুরে না খেয়ে রুমেই বসে আছি। বসে থাকতে থাকতে আর ভালো লাগতেছে না, বাহিরেও যাওয়া যাবে না। অবশেষে দুপুরের একটু পরের দিকে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙল গালে কারো শীতল স্পর্শে। চোখ খুলে তাকিয়ে দেখি জান্নাত সামনে বসে আছে। হালকা একটু হেসে আবার ঘুমাতে যাব, তখনই সব কিছু মনে পড়ে গেল। লাফিয়ে উঠতে গিয়ে পারলাম না। তাকিয়ে দেখি আমার হাত আর পাগুলো জান্নাতের একটা ওড়না দিয়ে বেঁধে রেখেছে। পাশে তাকিয়ে দেখি জান্নাত কতগুলো লিপস্টিক নিয়ে বসে আছে। মানেটা বুঝতে পারলাম না। ও আমাকে না মেরে এভাবে লিপস্টিক নিয়ে বসে আছে কেন? আরে বাবু, তোমার ঘুম ভেঙেছে? ওই বাবুকে আর আমাকে এইভাবে বেঁধে রেখেছেন কেন? ওলে ওলে লে লে লে, আমার বাবুটা রাগও করে দেখি। কেন, মনে নেই কি করেছিস? সরি, আসলে আমি তখন সেলফ ডিফেন্সের জন্য ওইগুলো বলেছিলাম। তা এখন তো কোনো ডিফেন্সি করার অবস্থা তোর নেই। বললাম তো সরি, আগের সব কিছু ভুলে যান প্লিজ। রাক্ষসী আর ডাইনিরা তাদের অপমান সব কিছু এত তাড়াতাড়ি ভুলে যায় না। তারপর জান্নাত তার ফোনটা বের করে আমার কয়েকটা ফটো তুলল। তারপর নিজের ঠোঁটে আবার লিপস্টিক লাগালো, লাগিয়ে আমার গালে চুমু দিতেছে, এমনভাবে ছবি তুলতেছে। ওই আপনি কি করতেছেন? যা করতেছি চুপচাপ দেখ, তাহলে 5 মিনিট পরে মুক্ত করে দিব। রাজি থাকলে বল। ওকে। তারপর আমি চুপচাপ শুয়ে রইলাম আর জান্নাত কয়েকটা সেলফি তুলে সব বাঁধন খুলে দিল। শুন, গিয়ে একবার আয়নায় মুখটা দেখে নে, না হলে পরে সমস্যা হবে। উঠে চলে গেলাম ফ্রেশ হতে। ওয়াশরুমে গিয়ে আয়নায় নিজের মুখটা দেখে নিজেই ভয় পেয়ে গেলাম, কারণ মুখের কমপক্ষে 20 জায়গায় জান্নাত চুমু দিয়েছে আর তার লিপস্টিকের দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এই জন্যই এতগুলো লিপস্টিক এনে রেখেছিল ডাইনিটা। তখনই ফটো তোলার কথাটা মনে পড়ে গেল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাহির এসে দেখি আপু আমার বিছানায় শুয়ে আছে। আমি বেরোতেই বলে উঠল, কিরে, কেমন লাগলো শখটা? আগে বলেন আপনি এতগুলো ছবি তুললেন কেন? আমি আমার বাবুটার ছবিও তুলতে পারবো না? এসব অ্যাক্টিং বাদ দিয়ে আসল কথা বলেন।
ছবিগুলো কেন তুলেছেন? যেন কোনো মেয়ে তোকে প্রপোজ করতে না পারে, আর করলেও এগুলো দেখালে মেয়ে যা বোঝার বুঝে যাবে। জান্নাতের কথা শুনে মাথায় হাত দিয়ে ফেললাম। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, ওনার ভিতরে তো আগুনে ভরা। কি বলবো কিছুই বুঝতে পারছি না। শোনো বাবু, এরপর থেকে কারো প্রপোজ অ্যাকসেপ্ট করার আগে আজকের দিনটার কথা মনে রেখো, ওকে বাবু? আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। আর নীলাকেও তোর সাথে তোলা সেলফিগুলো পাঠিয়ে দিয়েছি, তোকে কাছে পেলে জানে মেরে দিবে বলেছে। আপনি কেন আমার পিছনে লেগে থাকেন? তুই যে আমাকে জ্বালিয়েছিস, তাই আমি একটা বছর তোকে জ্বালাবো। আর কিছুই বললাম না। পরের দিন সকালে জান্নাত নিজের মতো করে ভার্সিটিতে চলে গেল, আর আমি নিজের মতো করে ভার্সিটিতে চলে গেলাম। সারা দিন ভালোই দিন কাটলো। লাস্ট ক্লাস করতেছিলাম, তখনই সাইলেন্টে থাকা ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি জান্নাত ফোন দিয়েছে। এক রুম থেকে অন্য রুমে ফোন দিতেছে কেন? বিরক্তি নিয়ে বাহিরে এসে ফোনটা রিসিভ করলাম। কি হলো, এখন ফোন দিয়েছেন কেন? তোরে ফোন দেওয়া ছাড়া তো আমার আর কোনো কাজ নেই, তাই ফোন দিয়েছি। তুই এখনই বাসায় আয়। একটু পরে ক্লাস শেষ হবে, তখন চলে আসবো। তোর ভাইয়া এসে দেখুক তুই আর আমি দুজন আলাদা রুমে থাকি, তারপরে তুই ওনাদেরকে বুঝিয়ে দিস। মানে তোর ভাই আজকে আসতেছে ঢাকায়, আর উনি এসে আমাদের এখানে থাকবে, সো তাড়াতাড়ি বাসায় আয়। বলেই জান্নাত ফোনটা কেটে দিল। কি করব কিছুই বুঝতেছি না। তাড়াতাড়ি ভার্সিটি থেকে বাসায় গেলাম। গিয়ে আমার রুমের সব কিছু জান্নাতের রুমে নিয়ে গুছিয়ে রাখলাম, আর জান্নাত পুরো রুমটাকে গুছাতে ব্যস্ত। সব কিছু গুছিয়ে শাওয়ার নিতে চলে গেলাম। শাওয়ার শেষ করে বাহিরে আসতেই খেয়াল করলাম জান্নাত কারোর সাথে কথা বলতেছে। বুঝতে বাকি রইল না ভাইয়া চলে এসেছে। রেডি হয়ে বাহিরে গিয়ে দেখি ভাইয়া বসে বসে টিভি দেখতেছে, আর জান্নাত কফি বানাচ্ছে। তারপর ভাইয়ার সাথে কৌশল বিনিময় করে দুজনে বসে টিভি দেখতে লাগলাম। তখনই জান্নাত বলল, আপনিও কি কফি খাবেন? ভাইয়ার কফি ফেভারিট, আর এটা কি জিজ্ঞাসা করে লাগে নাকি? আমি ভাইয়ার কথা না, আপনাকে জিজ্ঞেস করেছি। আমাকে? জান্নাতের মুখে আপনি শুনে জীবনের সবচেয়ে বড় শক খেলাম। একটু আগেও তুই তোকারি করতেছিল, আর এখনই আপনি? বাহ, উনি তো অ্যাক্টিংয়ে মাস্টার্স ফার্স্ট। হ্যাঁ, আমার জন্য হালকা একটু বানিও। ওকে। রাতে খাবারের জন্য বাহির থেকে গিয়ে সব কিছু নিয়ে আসলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি আর ভাইয়া চলে গেলাম ছাদে। সবার খোঁজ খবর নিয়ে নিচে চলে আসলাম। এসে দেখি জান্নাতও বসে আছে আমাদের জন্য। তুমি ঘুমাওনি? না, আপনারা সজাগ তাই আর ঘুমায়নি। জান্নাত, তোমরা গিয়ে ঘুমিয়ে যাও। আপনি না হয় ভাইয়ার সাথেই ঘুমিয়ে যান। জিসান, আমার সাথে থাকা লাগবে না, তোমরা যাও, গিয়ে ঘুমিয়ে যাও, সকালে দেখা হবে, গুড নাইট বলে ভাইয়া রুমে চলে গেল। জান্নাত আর আমি চলে গেলাম আমাদের রুমে। কিরে, তোর সাহস তো কম না, তুই আমাকে তুমি করে বলিস? আপনি কি চান আমি ভাইয়ার সামনে আপনি করে বলি? তারপর ভাইয়া জিজ্ঞেস করলে আমি সব সত্যি বলে দেই। তারপর ভাইয়া আমার কথা চিন্তা করে আপনার থেকে ডিভোর্স নিয়ে নেবে। ওই, তোর কাছ থেকে এত কথা শুনতে চাইছি আমি? তাহলে এখন যেটা বলবো সেটা মেনে নেওয়াই আপনার জন্য বেটার। ভাইয়া চলে যাওয়ার পর তোকে বোঝাবো কত ধানে কত চাল। আগে এটা বলেন, আপনি আমাকে আপনি আপনি করে বলতেছেন কেন? মন চাইতেছে তাই, তোকে বলতে হবে নাকি? না, এমনি আর কি। যা সোফায় গিয়ে শুয়ে পড়, সকালে বেঁচে থাকলে দেখা হবে। জান্নাত শুয়ে গেল, আমিও বালিশ এনে সোফায় ঘুমিয়ে গেলাম। এভাবে কয়েকদিন কেটে গেল। যতই দিন যাচ্ছে জান্নাতের অত্যাচার ততই বাড়তেছে। কোনো মেয়ের সাথে কথা বলতে পারি না, কোনো মেয়ের দিকে তাকাতে পারি না। কেউ প্রপোজ করলে জান্নাত তার তোলা ছবিগুলো মেয়েটাকে দেখায়, ব্যাস জায়গায় সব শেষ।
এসবের কিছু একটা হাল করতে হবে ভাবতেছি। তখনই মাথায় একটা আইডিয়া আসলো। তাই মেহেদি ভাইকে ফোন দিলাম রাতে, দিয়ে সব কিছু বলে দিলাম। সকালে ভার্সিটিতে গিয়ে মেহেদি ভাইদের নিয়ে বসে অপেক্ষা করতে লাগলাম কখন জান্নাত আসবে। জান্নাত আসলে গেট থেকে একজন ইশারা দিবে, তারপর আমরা আমাদের কাজ শুরু করব। 10 মিনিট পর গেট থেকে ইশারা করলো জান্নাত আসতেছে। সবাই জান্নাতের যাওয়ার রাস্তার উল্টো দিকে মুখ করে বসলাম। জান্নাত আমাদের কাছে আসতেই মেহেদি ভাই বলে উঠল, আচ্ছা জিসান, তুই জান্নাতের এত অত্যাচার সহ্য করতেছিস কেন? সত্যি বলবো নাকি মিথ্যা? সত্য করে বল। কারণটা হলো আমি জান্নাত আপুকে ভালোবেসে ফেলেছি। কি, তোর মাথা ঠিক আছে? তুই জান্নাতকে ভালোবেসে ফেলেছিস? জান্নাত আপু একটু রাগী, তবে মনটা একদম পবিত্র। ওনাকে পেলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। তাই নাকি? তা বলেছিস কখনো জান্নাতকে? তোমার মাথা ঠিক আছে? আপুকে বললে তো উনি আমাকে জানে মেরে দিবে। জান্নাত আমাদের পিছনে আছে কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য গেটের কাছে থাকা ছেলেটাকে চোখ দিয়ে ইশারা করলাম। ছেলেটা হ্যাঁ সূচক উত্তর দিল। ব্যাস, আবার অ্যাক্টিংয়ে চলে গেলাম। তাহলে এখন কি করবি? কি আর করব, এই কয়েক মাসে যদি উনি আমাকে ভালোবাসে তাহলে বংশের বাতি জ্বলবে, না হলে কোনো কিছু করার নেই। জান্নাত তো তোর বউ, তুই ওর কাছে স্বামীর অধিকার চাইতেই পারিস। ভাই, এসব অধিকার তখনই আদায় করা যায় যখন স্ত্রীর অনুমতি থাকে। তাছাড়া জোর করলে শরীর পাওয়া যাবে, মন পাওয়া যাবে না। আর আমার দরকার তার মনটা। তাও তুই একবার বলে দেখ, কে জানে হয়তো জান্নাত তোকে ভালোবাসে। এটা হতেই পারে না, কারণ উনি শুধু প্রতিশোধ নিতে বিয়েটা করেছে, আর সেখানে আমি ওনাকে ভালোবেসে ফেসে গেছি। মেহেদি ভাই, এখন কি করব বুঝতেছি না। মনটা খারাপ করে বললাম, কি আর করবি, আল্লাহ আল্লাহ কর যেন জান্নাতের মনে তোর জন্য ভালোবাসা জন্মায়। তারপর সবাই মিনিট খানেক চুপ থাকার পর ছেলেটা ইশারায় বলল জান্নাত চলে গেছে। ব্যাস, প্ল্যান সাকসেসফুল। তুই এগুলো করতেছিস কেন? ওনার জ্বালানোটা আর সহ্য হচ্ছে না, তাই ওনাকে এবার আমি জ্বালাবো। বলেছিলাম না ওনাকে আমার মায়ায় ফেলবো, এখন সেই সময়টা এসে গেছে। তারপর দেখাবো আমাকে জ্বালানোর মজাটা। তারপর ওনার হালকা হাসলেন। তারপর ওই দিনের মতো ক্লাস করে আমি আগে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে বারান্দায় বসেছিলাম, হঠাৎ পিছন থেকে কারোর গলার আওয়াজ পেলাম। তাকিয়ে দেখি জান্নাত হাতে 2টো কফির কাপ নিয়ে দাঁড়িয়ে আছে। আরে আপনি কখন? এই একটু আগে। উনি আমার দিকে তাকাচ্ছেন না, আর চোখে তাকাচ্ছে। বুঝলাম নজর মিলাতে পারতেছে না, তার মানে প্ল্যান কাজ করেছে। ও, তা হঠাৎ কফি নিয়ে আসলেন আমার জন্য কি মনে করে? এমনি মন চাইলো তাই নিয়ে আসলাম। হালকা হেসে কফি খেতে শুরু করলাম। তারপর এইভাবেই কাটতে লাগলো দিনগুলো। কিছুদিন যাওয়ার পর থেকেই জান্নাত আপু ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দেয় পরীক্ষার সামনে, তাই আমিও এটার সুযোগ নেই। আপুকে রুটিন অনুযায়ী ডেকে দেওয়া, ওনার জন্য কফি বানিয়ে দেওয়া, ওনার খাওয়া দাওয়া নিয়ে একটু মাথা ঘামানো, এসবে পুরো মনোযোগ দিয়ে করতে লাগলাম। আর তাই কিছুদিন ধরে উনি আমার সাথে কোনো খারাপ আচার আচরণ করেন না। কেমন যেন বদলাতে লাগলেন উনি। আমার চোখের দিকে চোখ মিলান না উনি। কেন জানি মনে হয় উনি আমার জালে ফাঁসতে শুরু করেছে। সকালে ভার্সিটিতে গিয়ে মেহেদি ভাইয়ের সাথে দেখা করলাম। মেহেদি ভাই, আমার একটা ফ্রেন্ডকে এই ভার্সিটিতে চান্স করে দিতে হবে। তুই তোর শাশুড়িকে বললেই তো পারিস। তুমি পারবে কি না সেটা বলো। তা কে তোর এই সেই ফ্রেন্ড? মারিয়া। কি, তোর মাথা ঠিক আছে? তুই কি করতে চাইছিস সেটা বল। আগুনের জন্য ডিজেল আনতেছি। মানে তুই জান্নাতকে দেখিয়ে মারিয়ার সাথে প্রেম করবি? এবার বুঝেছ কেন শ্বশুরকে বলিনি? কিন্তু জিসান, আমার কেন জানি মনে হচ্ছে তুই বড় একটা ভুল করতে যাচ্ছিস।
এখানে ভুলের কোনো কিছুই নেই। আর এমনিতেও আর 8 মাস পরে তো আমাকে জান্নাত ছেড়েই দিবে। তখন আমি কি করব? আমার লাইফটা গোছাতেও তো কাউকে লাগবে। তাই মারিয়াকে আমার দরকার। ওকে, কিন্তু তুই চিন্তা করিস না, আমি দেখতেছি। অ্যাডমিশন কবে থেকে? 2 দিন পর থেকে। তুমি সব ব্যবস্থা করো। এখন নিজে চলবে আর বুঝবে উনি অন্যকে জ্বালালে কেমন লাগে। সব কিছুর হিসেব নিব আমি গুনে গুনে। ওকে, তুই মাথা ঠান্ডা কর, আমি যা করবি ভেবেচিন্তে করবি। আগে এটা বলো, তুমি কি এবারও ভার্সিটিতে থাকবে নাকি? আমি তো এখানে থেকে রাজনীতি করি, তাই আরও কয়েক বছর আছি এখানে। তাহলে তো ভালোই। এরপর আরও কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসলাম। রাতে পড়াশোনা শেষ করে খাওয়া দাওয়া করে ছাদে গেলাম। হালকা কিছুক্ষণ ঘোরাফেরা করে রুমে এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন ভার্সিটি থেকে মারিয়ার কাছে অফার পাঠালাম। মারিয়া নিজেও জানে না আমি এটা করতেছি, যার কারণে মারিয়া ভার্সিটিতে চান্স পেয়ে রাজি হয়ে যায়। 2 দিন পর সকালে নাস্তার সময় মেহেদি ভাইয়ের কল আসলো, তাই রিসিভ করলাম। কিরে, তুই কই? নাস্তা করতেছি ভাই। মারিয়া ভার্সিটিতে ভর্তি হতে এসেছে, তুই এখনই আয়। কি? ওকে, আমি এখনই আসতেছি বলেই ফোনটা রেখে দিয়ে উঠে চলে যেতে লাগলাম। তখনই জান্নাত ডাক দিল। কোথায় যাচ্ছিস? ভার্সিটিতে যাব, একটু কাজ আছে। ওকে বলেই আবার ব্রেকফাস্ট করতে বসে গেলাম। শেষ করে তাড়াতাড়ি চলে গেলাম ভার্সিটিতে। গিয়ে মেহেদি ভাইয়ের সাথে দেখা করি। ভাই, মারিয়া কই? ওইখানে আছে। ও একলা একলা নার্ভাস ফিল করতেছিল, তাই আমার বান্ধবীদের বললাম মারিয়াকে কোম্পানি দিতে, আর ওরা ওইখানে মারিয়াকে নিয়ে গল্প করতেছে। তুই যা। বলেই মেহেদি ভাইকে জড়িয়ে ধরলাম। তারপর বাগানে চলে গেলাম। আমাকে দেখে বাকিগুলো উঠে চলে গেল। মারিয়া পিছনে তাকিয়ে আমাকে দেখে অবাক হয়ে গেল। জয়া দাঁড়িয়ে গেল। সাথে সাথে গিয়ে মারিয়াকে জড়িয়ে ধরলাম। খেয়াল করলাম মারিয়া আমাকে জড়িয়ে ধরতেছে না। বুঝে গেলাম মারিয়ার মাঝে কোনো একটা কাহিনী আছে, তাই সাথে সাথে ছেড়ে দিলাম। ছেলেটা কে, যার কারণে আমাকে ভুলে গেলে? মারিয়া মাথা নিচু করে আছে। আচ্ছা বসো এখানে, আর এত অবাক হওয়ার কিছুই নেই। তাই এবার বলো ছেলেটা কে? তুমি চলে যাওয়ায় সিয়াম আমাকে মেন্টালি অনেক সাপোর্ট করে। তারপর বাসা থেকে ওর সাথে বিয়ে দেয় আমার। 5 মাসের জন্য সিয়াম দেশের বাইরে গিয়েছে, আসলেই আমাদের বিয়ে হয়ে যাবে। গুড। তা কেমন আছো তুমি মারিয়া? ভালো। মারিয়া, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? মাথা নেড়ে না করলো। শোনো, আমাকে নিয়ে টেনশন করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি ভালোভাবে পড়ালেখা করো, বন্ধু হওয়া যাবে তোমার। কাঁদো কাঁদো অবস্থায় মাথা নেড়ে হ্যাঁ বলল। ওকে। তা বিয়ের সময় আমি কি যেতে পারবো? মানে বিয়ে তো ঠিক হয়ে আছে, বিয়ের সময় দাওয়াত পাবো তো নাকি? না খারাপ বলে দাওয়াতও দিবে না? এবার মারিয়া হেসে উঠল। দোয়া করি এই হাসিটা যেন সারা জীবন থাকে। আচ্ছা আমার কথা বাদ দাও, তোমার সংসার লাইফ কেমন চলছে? কার সংসার লাইফ? কেন, তোমার আর জান্নাত আপুর? হালকা হাসলাম ওর কথায়। মারিয়া সব বুঝে গেল। কি হয়েছে একটু ক্লিয়ার করে বলবে প্লিজ? হয়নি এখনো, তবে তবে হবে আর 8 মাস পরে। কি হবে? ডিভোর্স। কি? যা শুনেছ তাই। ডিভোর্স কিসের জন্য দিবে? আর তাহলে তোমাকে বিয়ে করেছিল কেন? তোমার কি মনে হয় জান্নাত আমাকে সংসার করার জন্য বিয়ে করেছে? না, জান্নাত আমার উপর প্রতিশোধ নিতে বিয়েটা করেছিল। তারপর আমাদের মাঝে 1 বছরের একটা কন্ট্রাক্ট হয়, আর সেটার সময় আছে আর মাত্র 8 মাস। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। তাহলে শোনো, তারপর প্রথম থেকে সব বললাম মারিয়াকে। এই 6 মাসে এগুলো হয়েছে আমার সাথে। জানি না বাকি 8 মাস কিভাবে যায়। খেয়াল করে দেখি মারিয়ার চোখের কোণে পানিতে টলমল করতেছে, আর মায়াভরা চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে।
ও সরি মারিয়া, আমার গল্প বলে হয়তো তোমাকে দুঃখ দিয়ে ফেলেছি। সরি সরি। সরি জিসান, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আরে ধুর, কি বলো? তুমি যাকে পছন্দ করেছো সে নিশ্চয়ই ভালো হবে। চিন্তা করো না আমাকে নিয়ে। আমার কোনো একটা গতি হয়ে যাবে। আর এমনিতেও আমার কোনো শিওর নাই, যে কোনো সময় রং বদলে ফেলতে পারি, যেমনটা তোমার সাথে করেছি। মারিয়া এবার আর চোখের পানি আটকাতে পারল না, হু হু করে কেঁদে উঠল। ওর মন ঠিক করা লাগবে। কি করা যায় ভাবতেছি। মারিয়া, আমার একটা কথা রাখবে? হুম, বলো। মারিয়া, তুমি তো আমার হবে না, প্লিজ আমার একটা হেল্প করে দিলে আমি জান্নাতের উপর আমার সব প্রতিশোধ নিতে পারবো। জান্নাত আপুর উপরে কিসের প্রতিশোধ নেবে তুমি? আর কী রকম হেল্প? জান্নাত যে আমাকে এতটুকু জ্বালিয়েছে সেগুলোর প্রতিশোধ নিব জান্নাতের থেকে। আর হেল্পটার কথা কিভাবে বলবো বুঝতে পারতেছি না। দুজনে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম, আর মারিয়া আমার দিকে তাকিয়ে রইল। আমাকে প্রেম করার নাটক করতে হবে, তাই তো? মারিয়ার কথা শুনে চমকে উঠলাম। ও আমার মনের কথা কিভাবে বুঝতে পেরে গেল? ও কিভাবে জানলো আমি এটাই বলতাম ওকে? শোনো, জানলাম কিভাবে এটা ভেবো না। আর তুমি এখন আমার কাছে আগের মতোই আছো। তোমার চোখ দেখে আমি সব বুঝতে পারি তুমি কি বলতে চাও। তুমি এখনও আমার কাছে সেই আগের জিসানি আছো। ওর কথাগুলো শুনে হালকা হলাম, কারণ মারিয়া নাকি আমার চোখ পড়তে পারে এটা আগে থেকেই জানি। এবারও হয়তো চোখ পড়েছে, তাই কিছুটা হালকা হলাম। শোনো, তোমার যে কোনো হেল্প লাগলে বলবে, আমি আছি তোমার পাশে। মাথা নেড়ে শুধু হ্যাঁ বললাম। আচ্ছা, তুমি কি জান্নাত আপুকে ভালোবাসো? জানি না। মারিয়া কিছু না বলে কেমন জানি একটা সন্দেহমূলক হাসি দিল। কি হলো, হাসলে কেন? না, এমনি। আচ্ছা, এটা বলো যে এখানে র্যাগিংয়ের কি অবস্থা? মানে কি কি করতে বলে? তুমি তো এখানে পুরনো, তাই জানলে বলে দাও প্লিজ। এবার আমি মুচকি হাসলাম। কি হলো, তুমি মুচকি হাসলে কেন এবার? আসো তুমি, বলেই মারিয়াকে নিয়ে ক্যান্টিনে গেলাম। নতুন পুরাতন প্রায় সবাই আছে এখানে, তাই আমি, মারিয়া, মেহেদি ভাই তিনজন একটা টেবিলের উপরে দাঁড়ালাম। অ্যাটেনশন গাইস, সবাই তাকালো আমাদের দিকে। হাই, আমি জিসান, এই ভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র। এতটুকুর বেশি আমি কিছু বলতে চাই না। আর আমার সম্পর্কে পুরনো যারা আছে সবাই জানে, বিশেষ করে নতুন যারা এসেছো তারা কিছুদিনের মাঝেই আমার সম্পর্কে জানতে পারবে। সো আমি যেটা বলতে এসেছি, এই যে এই মেয়েটা, ওর নাম হলো মারিয়া, আমার ফ্রেন্ড। মারিয়া ভার্সিটিতে নতুন ভর্তি এসেছে, তাই টেনশনে আছে র্যাগিং নিয়ে। তাই আমার ক্লাসমেট বা সিনিয়র ভাই এবং আপুদের জানানো যাচ্ছে যে সবাইকে র্যাগিং করলেও আমার ফ্রেন্ডের দিকে যেন কেউ নজর না দেয়। আর কেউ যদি ওর সাথে খারাপ আচরণ বা বেয়াদবি করে তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তারপর মারিয়াকে নিয়ে গাছতলায় চলে আসলাম। র্যাগিংয়ের চিনতে গিয়েছে। এমনভাবে না বললেও পারতে। এখন তো কেউ ফ্রেন্ড হতেও চাইবে না। সমস্যা কি? তুমি আমাদের টিমের মেয়েদের সাথে চলাফেরা করবে। তারা তো সিনিয়র আমার। তো কি হয়েছে, কিছুদিন গেলে ফ্রেন্ডশিপ ঠিকই হয়ে যাবে। ওকে, দেখি তো এখন কি করবে। কি আর করবো, বাসায় যাব। ও, জিসান, তুই তোর লাস্ট প্ল্যানটা করবি কবে থেকে? জান্নাত আপুর পরীক্ষা শেষ হয়ে যাক। এখন করলে ওনার পরীক্ষা খারাপ হবে, আর আমি চাই না পরীক্ষায় এসব সমস্যা হোক। ওকে, তাহলে মারিয়া ততদিন রিল্যাক্সে ক্লাস করতে থাকুক। ওকে। তা মারিয়া, তুমি কোথায় থাকো এখানে? চাচার বাসায়। ও, তাহলে তো ভালোই। তারপর ওনাদের সাথে কথা শেষ করে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে বসে বসে টিভি দেখতে লাগলাম। জান্নাত পড়ছে, তাই আর ডিস্টার্ব করলাম না। বিকেলে ছাদে হাঁটতেছিলাম, তখন জান্নাত এসে আমার সামনে এসে দাঁড়ালো। কিছু বলবেন? কি? কালকে আব্বু আম্মু আসবে এখানে, তাই বাজারে যাই, গিয়ে সব বাজার নিয়ে আয়। ও, তা হঠাৎ এখানে আসবে কেন? সামনে আমার পরীক্ষা, তাই আমার যেন কোনো কাজ না করতে হয়, তাই আম্মু আসবে। আমি শুধু লেখাপড়ায় মন দিব। এমনিতেও কি কাজ করেন আপনি? সব তো আমি করি। ওই রাগাবি না, বলে দিলাম। যা, গিয়ে বাজার থেকে সব কিছু কিনে নিয়ে আয়, আর কাল থেকে আম্মুর বাসায় রান্না করবে।
ওকে। কেনাকাটা শেষ করে সন্ধ্যায় আসলাম। ফ্রেশ হয়ে রুমে যেতেই দেখি আমার শাশুড়ি আর শ্বশুর বসে আছে। ওনাদের দেখে অবাক হয়ে গেলাম। ওনাদের তো কালকে আসার কথা, তাহলে আজকে কেন? তারপর হাসি মুখে ওনাদের সাথে কৌশল বিনিময় করলাম। জান্নাত আপু গিয়ে রান্নাঘরে সব কিছু ঠিক করলো। তারপর আমার শাশুড়ি গিয়ে রান্না করে নিল। খাবার খেতে সবাই একসাথে বসলাম। জান্নাত ওনাদের খোঁজ খবর নিতে লাগলো। আর এতদিন পরের হাতের রান্না পেয়ে সামনে গিলে যাচ্ছি। তখনই জান্নাতের আব্বু বলে উঠল, জামাই, আমরা কি নাতি নাতনির মুখ দেখবো না? ওনার এই কথা শুনে খাবার গলায় আটকে গেল। না ভিতরে যাচ্ছে না বাহিরে ফেলতে পারতেছি। বড় বড় চোখ হয়ে গেল। কি বলবো কিছুই বুঝতেছি না। জান্নাত আপুর দিকে তাকিয়ে দেখি উনিও একইভাবে টাসকি খেয়ে আছেন। তখন পরিস্থিতি স্বাভাবিক করতে বললাম, জি আসলে আপনার মেয়ে চাইতেছে পরীক্ষাটা শেষ হওয়ার পর এসব নিয়ে প্ল্যান করতে। ওহ, তাহলে তো ভালোই। জান্নাত আপু একটা শান্তির নিঃশ্বাস ফেলল। খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমাতেই আমার রুমে গিয়ে দেখি রুমে তালা ঝুলছে। তখনই জান্নাতের কাছে আসলাম। আমার রুমে তালা ঝুলতেছে কেন? কেন ঝুলতেছে জানিস না? যা গিয়ে চুপচাপ সোফায় শুয়ে পড়। সোফায় থাকতে সমস্যা হয়? তাহলে চুপ করে খাটে শুয়ে পড়। ভাবলাম যাক এবার উনি সোফায় থেকে দেখুক কত মজা সোফায় থাকাটা। এসব ভেবে আমি শুয়ে পড়লাম। আর উনি তখন পড়তেছিলেন। আমি শুয়ে শুয়ে মোবাইল টিপতেছিলাম। কিছুক্ষণ পর উনি পড়া শেষ করে এসে আমার পাশে শুয়ে পড়লেন। অবাক হয়ে ওনার দিকে তাকালাম। আবার মনে মনে খুশিও হলাম যে ওনার পাশে শুতে পেরে। হঠাৎ মনে পড়ল ওই দিন রাতের কথা। তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসলাম। কে রে, উঠে গেলি কেন? আমি সোফায় ঘুমাবো। কেন এখনই না বললি সোফায় ঘুমাতে তো সমস্যা হয়? আপনার সাথে আমি ঘুমাবো না। আপনি আমাকে কোলবালিশের মতো ব্যবহার করেন। আপনার সাথে ঘুমানোর চেয়ে সোফায় ঘুমানো অনেক ভালো। ওকে, যা গিয়ে সোফায় ঘুমা। তারপর বালিশের কাঁথা নিয়ে চলে গেলাম সোফায়। তারপর শুয়ে ঘুমিয়ে গেলাম। এভাবে চলে গেল 2 মাস। জান্নাত আপুর পরীক্ষাও শেষ হয়ে গেল। আঙ্কেল আন্টি আজকে বিকালে চলে যাবে। 2 মাসে কত যে অ্যাক্টিং করেছি সেটা একমাত্র আমি জানি। ওনাদের সন্দেহ করার সুযোগ দেইনি। আর বাসায় পড়তে যাইনি। সকালে বের হলে সন্ধ্যায় বাসায় ফিরতাম। এদিকে এই 2 মাসে মারিয়ার সাথে খুব ভালো ফ্রি হয়ে গেছি। এখন আর পুরনো কথা নিয়ে মন খারাপ হয় না। তবে মারিয়ার থেকে ভালো আমাকে কেউ বুঝতে পারবে না, এটা নিশ্চিত। আজকে আঙ্কেল আন্টি চলে যাবেন, তাই বিকেলে বাসায় চলে আসলাম। ওনারা সব কিছু বুঝিয়ে দিয়ে ওনারা চলে গেলেন। পরের দিন ভার্সিটিতে চলে গেলাম। এসে দেখি সবাই বসে আছে। সবার সাথে দেখা করে মেহেদি ভাই আর আরও কয়েকজনকে নিয়ে মারি আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। মারি আসার পর সবাইকে আমার প্ল্যানটা বললাম। সবারই প্ল্যানটা পছন্দ হয়েছে। প্ল্যানের মূলটা হলো একটা কাপল কন্টেস্ট হবে। যে উইনার হবে তাকে টাকা পুরস্কার দেওয়া হবে। সবাই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড এটাতে জয়েন করতে পারে। কে কাকে কতটা ভালোবাসে এটার পরীক্ষা হবে। একদিনেই খেলাটা শেষ করা হবে। এতটুকুই বলি, বাকিটা প্ল্যানটা পরে জানতে পারবে। প্ল্যান শেষে আর ক্লাস করলাম না। বাসায় গিয়ে অনেক কাজ আছে। বিকেল হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। বিকেলে জান্নাত আপুকে একটা চমক দেখাবো। বিকেলে জান্নাত আপুকে ডাক দিয়ে ছাদে নিয়ে আসলাম। ওনাকে নিয়ে একপাশে দাঁড় করালাম। যা হচ্ছে তা যদি কাজ করে যায় তাহলে জান্নাতকে বোঝাবো কত ধানে কত চাল। কি রে, কিছু বলবি নাকি? তাহলে বল। তারপর পিছন থেকে গোলাপ ফুলটা বের করে হাঁটু গেড়ে বসে ওনার সামনে তুলে ধরলাম। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি প্লিজ না করবেন না। আসলে আপনাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, তাই প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না। শুধু হা হয়ে তাকিয়ে আমাকে দেখতেছে, কোনো কিছু বলতেছে না। কি হলো, কিছু বলেন না কেন? ডাক দেওয়াই ঘোর কাটলো ওনার। তারপর বলল, ওই তোর মাথা ঠিক আছে? কি বলছিস তুই? আমার মাথা একদম ঠিক আছে। তাহলে এসব কি বলছিস? আর 5 মাস আছি আমি তোর সাথে। এখন এসব বলে আমাকে রাগাস না। আপনি এভাবে বললেন না প্লিজ। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। তাহলে গিয়ে মর। আর যদি
কখনো এরকম ভালোবাসি কথাটা বলিস তাহলে মেরে তোর হাত পা ভেঙে দিব বলে দিলাম। বলেই পাশ কাটিয়ে চলে গেল। আর আমি দাঁড়িয়ে মনে মনে হাসতে লাগলাম। যাক, প্ল্যানটা কাজে দিয়েছে। তারপর আবার মন খারাপের ভান ধরে রুমে চলে আসলাম। রাতে কেউ কারোর সাথে কথা বললাম না। খাওয়া দাওয়া করে যে যার মতো শুয়ে পড়লাম। পরের দিন ভার্সিটিতে যাওয়ার পর সবাই মিলে অনুষ্ঠানের দিন তারিখ ঠিক করলাম। ঠিক 15 দিন পর অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। এইভাবে আরও 7 দিন চলে গেল। জান্নাতের সাথে এখন আর কথা বলি না। উনি কেমন যেন চুপচাপ হয়ে থাকেন সারাদিন, তাই আমিও কিছু বলি না। ভার্সিটিতে গিয়ে বললাম, আজ থেকে আমাদের প্ল্যানটা শুরু করব। বলেই বাসায় চলে আসলাম। এসে দেখি জান্নাত আপু ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছেন। তাই আমি ফ্রেশ হয়ে এসে ওনার পাশের সোফায় বসে টিভি দেখতে লাগলাম। মোবাইল থেকে মারিয়াকে একটা কল দেওয়ার জন্য মেসেজ দিয়ে মোবাইলটা রেখে আমি ছাদে চলে গেলাম। গিয়ে মনের আনন্দে গান গাইতে লাগলাম। একটু পরে বাসায় গেলে শুরু হবে যত সব কাহিনী। প্রায় 15 মিনিট পর ছাদ থেকে বাসায় গেলাম। গিয়ে দেখি জান্নাত আপু রেগে আগুন হয়ে আছে। আমি গিয়ে কিছু না বোঝার ভান ধরে আবার টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণ রাগী চোখে আমার দিকে তাকিয়ে থেকে জান্নাত আপু বলে উঠল, জিসান, মারিয়া কি আমাদের ভার্সিটিতে ভর্তি হয়েছে? অবাক হওয়ার ভান ধরে ওনার দিকে তাকালাম। তারপর মাথা নেড়ে হ্যাঁ বললাম। তোর আর মানিয়ার মাঝে কি চলতেছে? কি আবার চলবে? মারিয়া আর আমার মাঝে আগে যেটা ছিল এখনও সেটাই চলছে। মানে? মানেটা জানেন না আপনি? তুই মারিয়ার নাম্বার কি দিয়ে সেভ করেছিস? যেটা মন চাই সেটা দিয়ে। আর আপনি আমার ফোন ধরলেন কেন? মোবাইল রেখে হারিয়ে গেছিলি আর এদিকে তোর মোবাইল বাজতেছিল, তাই রিসিভ করতে হয়েছিল। আর আমি যদি কলটা না ধরতাম তাহলে তো জানতামই না যে তুই আমার পিছনে কি করছিস। আপনার পিছনে করতে যাব কেন? আর এমনিতেও আপনার পিছনে করতে হবে কেন? আমার কি কোনো মতামত নেই নাকি? আমি এত কিছু বুঝি না। আমার সাথে যতদিন আছিস ততদিন অন্য কারোর সাথে কথাও বলতে পারবি না। আপনার সাথে আছি মানে? এই যে আমরা একসাথে থাকতেছি। আপনি এটাকে একসাথে থাকা বলেন? আরে এর চেয়ে তো ভালো গরুর সাথে থাকলেও কমপক্ষে এতটুকু হলেও ভালোবাসতো আমাকে। দেখ, তুই কিন্তু তোর সীমা অতিক্রম করতেছিস। সীমা আমি না আপনি অতিক্রম করতেছেন, কারণ এই কয়েকটা মাসে কম জ্বালাননি আমাকে। অনেক সহ্য করে চান না। এখন আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি। তুই কি বলতে চাইছিস? মানে আপনিও আপনার একটা কাউকে খুঁজে নেন যে আপনার এসব জ্বালা সহ্য করবে। আমি আমার ভালোবাসার মানুষ খুঁজে নিয়েছি। তোর ভালোবাসার মানুষ মানে তুই না আমাকে ভালোবাসতি? বাসতাম, কিন্তু আপনি তো মুখের উপর না করে দিয়েছেন, তাই আপনাকে আর জোর করিনি। মারিয়া এখনও আমাকে ভালোবাসে, তাই আর তাকে ফিরিয়ে দেইনি। ও, তুই কি চাস আমি আম্মুকে উল্টাপাল্টা বানিয়ে বলি, তারপর উনি এসে তোকে সোজা করুক? আম্মুর ভয়টা দেখানো বন্ধ করুন প্লিজ। কারণ এই কয়েক মাসে আপনি আমার সাথে কি আচরণ করেছেন বা কী রকম আমাদের সম্পর্ক তার কয়েকটা ভিডিও আছে আমার কাছে। তাই এসব ফালতু ভয় দেখাবেন না। কারণ আমি যদি ভিডিওগুলো আম্মুকে দেখাই তখন আপনার অবস্থা কী হবে বুঝতে পারছেন? জান্নাত আর কোনো কিছু না বলে একদম চুপ হয়ে গেল। আর কিছু বলার নেই ওনার, এটা ভালো করে বুঝতে পেরেছি। দেখুন, আপনি এখন আপনার মতো থাকুন আর আমাকে আমার মতো থাকতে দিন। জান্নাত আর কিছু না বলে সোজা নিজের রুমে চলে গেল। আমিও আর কিছু না বলে নিজের মতো চলে আসলাম আমার রুমে। রাতে আমি খাওয়া দাওয়া করে রুমে চলে গেলাম। তারপর হয়তো জান্নাত খেয়েছে। সকালে ঘুম ভেঙে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। তাই উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে দেখি জান্নাত সোফায় বসে টিভি দেখতেছে। আমি কিছু না বলে না খেয়ে ভার্সিটিতে চলে গেলাম। আরও 2 দিন চলে গেল আমাদের কথা না বলে। জান্নাত কি যেন সারাদিন ভাবে, তাই আমিও আর কথা বলি না ওনার সাথে। তবে এভাবে যে বেশি দিন যাবে না এটা ভালোভাবে বুঝতেছি। বিকেলে ভার্সিটি থেকে এসে হালকা ঘুমাবো বলে ঠিক করলাম। যা ভাবা তাই কাজ। তবে ঘুমটা বেশিক্ষণের জন্য হয়নি, কারো ডাকে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি জান্নাত দাঁড়িয়ে আছে চোখে হালকা পানি নিয়ে।
তাই উঠে বসলাম শোয়া থেকে। এক্ষুনি ছাদে আয়, তোর সাথে কথা আছে আমার। বলেই সোজা চলে গেল। আমার কিছু বলার অপেক্ষাও করলো না। উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম ছাদে। গিয়ে দেখি জান্নাত এক কোণে দাঁড়িয়ে আছে, তাই ওর কাছে গেলাম। কি বলবেন বলেন? তুই এভাবে কথা বলতেছিস কেন? সরি, ঘুম থেকে উঠে এসেছি তো তাই। বলেন কি বলবেন? তুই আমাকে কয়দিন আগে বলেছিলি না আমাকে ভালোবাসিস? হুম। আমি তো তোকে ফিরিয়ে দিয়েছিলাম, তাই না? কিন্তু এখন এসব বলতেছেন কেন? আজকে যদি বলি আমি তোকে স্ত্রীর অধিকার দিতে চাই? জান্নাতের কথা শুনে হা হয়ে গেলাম। তবে এটা যে হবার তা আগেই আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু কি বলবো বুঝতে পারতেছি না। কিরে, কিছু বলছিস না কেন? সরি, আসলে আমি এখন আর আপনাকে ভালোবাসি না। আর মারিয়াকে আমি কথা দিয়েছি যে ওকে আমি বিয়ে করব। তাই প্লিজ, মারিয়া থাকতে আমি আর কাউকে নিয়ে ভাবতে চাই না। কেন, আমি কি মারিয়ার চেয়ে সুন্দর না? আমি তা বলিনি। আসলে মারিয়া আমাকে অনেক ভালোবাসে, আর এমনিতেও আমি ওর মন একবার ভেঙেছি, আর মন ভাঙতে চাই না। আমি মারিয়াকে বুঝিয়ে বলবো, তাও তুই আমাকে ফিরিয়ে দিস না প্লিজ। সরি, আমি পারবো না বলেই ওনার দিকে তাকালাম। দেখ, বারে বারে একটা কথা বলতে ভালো লাগতেছে না, তাই যা বলছি তা মেনে নে, না হলে আমি কিছু একটা করব বলে দিলাম। আপনি যা পারেন করেন বলেই ওনাকে পাশ কাটিয়ে চলে আসলাম। নিচে এসে পড়তে বসে গেলাম। তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। মনে মনে ভাবতে লাগলাম যে এবার থেকে বুঝবে জান্নাত আমাকে জ্বালানোর মাসুলটা কিভাবে নেই আমি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা বলতে পারি না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গিয়ে দেখি জান্নাত বসে আছে। চোখগুলো লাল হয়ে আছে আর চোখের নিচে হালকা কালো হয়ে আছে। বুঝতে বাকি রইল না সারা রাত সজাগ হয়ে কান্না করেছে হয়তো। জান্নাতের দিকে খেয়াল না করে আমি চলে গেলাম ভার্সিটিতে। তারপর সবাইকে কালকের ঘটনাটা বললাম। তারপর ক্লাস শেষ করে সবার সাথে আড্ডা দিতে দিতে লেট হয়ে গেল, তাই লেট করে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে দেখি জান্নাত গল্পের বই পড়তেছে। আমি এসে ওনার পাশের সোফায় বসে পড়লাম। এখনও চোখগুলো ফুলে আছে আর কালো দাগগুলো স্পষ্ট হচ্ছে। হঠাৎ জান্নাত বলে উঠল, কিরে, এত দেরি হলো যে? সারাদিন কোথায় ছিলি? ক্লাস শেষ করে মারিয়াকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম, তাই আসতে দেরি হয়ে গিয়েছিল। জান্নাতের শান্ত মুখটা নিমিষেই লাল হয়ে গেল। ঘরে বউ থাকতে তুই বাহিরে মেয়ে নিয়ে ঘুরতে চাস? লজ্জা করে না? সরি, আপনি আমার বউ না, আমাদের কন্ট্রাক্টে বিয়ে হয়েছে, তাই এসব ফাউল কথা বলবেন না। দেখ, আমাকে রাগাবি না, তাহলে যে আমি কি করব তা নিজেও জানি না। আপনি কি করবেন সেটা আমার দেখার ব্যাপার না, যা করার করেন গিয়ে। আমি তোকে সোজা করে ফেলবো বলে দিলাম। আপনি আমার কিছুই করতে পারবেন না, তাই ভয় দেখানো বন্ধ করুন। এক ছিল আম্মুর কাছে নালিশ দেওয়া, তাও বন্ধ করে দিলাম আমি। ঠিক বলেছিস, তোর ক্ষতি করব না, করার পর বুঝবি কার ক্ষতি করেছি। মানে তোকে বলতে যাব কেন? আপনাকে বলতে হবে না। আপনি আর কিছু বলার আগে আমার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি মারিয়া ফোন দিয়েছে। মনে মনে খুশি হলাম। যাক, এবার জান্নাতকে একটু জ্বালিয়ে নিই। কলটা ধরলাম। হ্যাঁ বেবি, বলো। জিসান, জান্নাত কি সামনে বসে আছে নাকি? বেবি, তোমাকে আমি অনেক ভালোবাসি। তাকিয়ে দেখি জান্নাতের চোখগুলো রাগে লাল নীল হলুদ রং ধারণ করেছে, আর আমাকে কাঁচা খেয়ে যাবে এমন মনে হচ্ছে। আমি সেদিকে পাত্তা না দিয়ে নিজের মতো করে কথা বলতে লাগলাম। ও, তা কালকে ভার্সিটিতে একটু তাড়াতাড়ি আসো, কাজ আছে। ওকে, তুমি চাইলে রিহার্সেল বাসায় করতে পারি। যেভাবেই হোক এই কন্টেস্টে জিততে হবে আমাদের। তাড়াতাড়ি আসো, রাখি ভাই। ওকে ভাই, লাভ ইউ বলেই ফোনটা রেখে দিলাম। জান্নাত রাগের শেষ সীমানায় পৌঁছে গেছে। কখন যে কি বলে ফেলে কে জানে। তুই কিসের কন্টেস্টের কথা বলতেছিলি রে? ভার্সিটিতে একটা নতুন কন্টেস্ট হচ্ছে, ওইটার নাম কি? বেস্ট কাপল অফ দ্য ইয়ার। মানে এমন কোনো কন্টেস্টে তো নেই আমাদের ভার্সিটিতে। ছিল না, কিন্তু এবার হয়েছে, আর আমিও ওইটাতে জয়েন হয়েছি। তোর পার্টনার কে? কে আবার? মাই লাভ মারিয়া। জান্নাত রাগে ফেটে যাচ্ছিল, তাও কিছু না বলে
নিজের রুমে চলে গেল। সকালে ফোনের আওয়াজে ঘুম ভাঙল। তাকিয়ে দেখি মেহেদি ভাইয়ের ফোন এসেছে, তাই ফোনটা রিসিভ করলাম। জিসান, তুই কোথায়? এখনই ভার্সিটিতে আয়। কেন, কি হয়েছে? আয়, তারপর বলতেছি, তাড়াতাড়ি আয়। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাহিরে হতেই দেখি জান্নাত আমাকে দেখে মিটিমিটি হাসতেছে। ওই দিকে নজর না দিয়ে আমি সোজা চলে গেলাম ভার্সিটিতে। মারিয়া মাথাটা নিচু করে বসে আছে, আর মেহেদি ভাইয়ের মুখে চিন্তার ছাপ ফুটে আছে। কি হয়েছে মারিয়া? মারিয়াকে ভার্সিটি থেকে টিসি দিয়ে বের করে দিয়েছে। কেন? জান্নাত হয়তো কোনো কিছু বলেছে ওর বাবার কাছে। আর কোনো কিছু না বলে মারিয়াকে নিয়ে সোজা চলে গেলাম প্রিন্সিপাল স্যারের রুমে। স্যার, মারিয়াকে বের করে দেওয়ার কারণটা কি? দেখো, তোমার শ্বশুর বলাতে আমাকে পড়তে হয়েছে, এতে আমি কিছুই জানি না। ওকে। ফোনটা বের করে জান্নাতের আব্বুকে ফোন দিলাম। রিং হওয়ার একটু পরে ধরলো। হ্যাঁ বাবা, বলো। আপনি এখনই আমার বাসায় গিয়ে জান্নাতকে নিয়ে ভার্সিটিতে আসেন, 1 ঘন্টার ভিতরে আসেন। তারপর গিয়ে সবার সাথে বসে রইলাম ক্যান্টিনে। ঘন্টাখানেক পরে পিয়ন এসে ডেকে গেল প্রিন্সিপালের রুমে যাওয়ার জন্য। মারিয়াকে নিয়ে চলে গেলাম প্রিন্সিপালের রুমে। জান্নাত আর ওর আব্বু বসে আছে। আঙ্কেল, মারিয়াকে ভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছে কেন জানতে পারি? জান্নাত বলেছে ওর নাকি কি সমস্যা আছে, তাই বের করে দিতে বলেছি। তাই আমি ওকে এখান থেকে অন্য ভার্সিটিতে ট্রান্সফার করে ব্যবস্থা করছি। জান্নাত, তোমার সাথে আমার কথা আছে, একটু ওই রুমে আসো বলেই মারিয়া আর আমি পাশের রুমে চলে গেলাম। কিছুক্ষণ পরে জান্নাত আসলো। তুই রাখলে কিন্তু সেই লাগে, তা জানিস? মজা নিচ্ছেন? আচ্ছা, সোজা কথায় আসি। আপনি যদি মারিয়াকে ভার্সিটি থেকে বের করে দেন তাহলে আমিও ওর সাথে চলে যাব। শুধু ভার্সিটি থেকে না, আপনার লাইফ থেকেও চলে যাব। পরে কাউকে কিছু বলতেও পারবেন না। জান্নাত আমার কথা শুনে হাঁ করে আমার দিকে তাকিয়ে রইল। চোখের কোণে পানি জমে টলমল করতেছে, হয়তো এখনই বৃষ্টি নামবে। দেখুন, যেই 5 মাস আছে, এটা যদি আপনি আমার সাথে থাকতে চান তাহলে মারিয়াকে ভার্সিটিতে শান্তিতে থাকতে দিন, না হলে দেখবেন মারিয়ার সাথে আমিও উধাও। ভেবে দেখেন কি করবেন। বলেই মারিয়াকে নিয়ে সেখান থেকে ক্যান্টিন এসে পড়লাম। বিকেলে মারিয়াকে প্রিন্সিপাল স্যার ডেকে নিয়ে টিসি এর সব কিছু ক্যান্সেল করে দেয়। সন্ধ্যায় বাসায় গিয়ে কয়েকবার কলিং বেল দেওয়ার পরেও দরজা খুলল না, তাই বাধ্য হয়ে চাবি দিয়ে দরজা খুলে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে জান্নাতের রুমে উকি দিয়ে দেখি জান্নাত ঘুমাচ্ছে। জান্নাতের ঘুমানোর চেহারা অনেক সুন্দর, তাই এটা দেখার জন্য একবার ওর রুমে গেলাম। জান্নাত ঘুমিয়ে আছে ঠিকই, কিন্তু দেখে মনে হচ্ছে প্রচুর কান্না করে ঘুমিয়েছে। চোখের কাজলগুলো লেপ্টে আছে মুখে। জান্নাতের এই চেহারাটা দেখে অনেক মায়া হতে লাগলো ওর প্রতি। এভাবে কিছুক্ষণ ওর প্রতি তাকিয়ে থেকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ছাদে গিয়ে ঘোরাফেরা করে রুমে চলে আসলাম। এসে দেখি জান্নাত কারোর সাথে কথা বলতেছে। আমাকে দেখে আমার দিকে ফোনটা বাড়িয়ে দিল। তাকিয়ে দেখে আম্মু কল দিয়েছে। হ্যাঁ আম্মু, বলেন। তোরা বাড়িতে আসবি কবে? কেন, কোনো কাজ আছে নাকি? তোর ভাবি তো মা হতে চলেছে, তাই একবার জান্নাতকে নিয়ে এসে দেখে যা তোর ভাবিকে। আম্মু, আমার তো ক্লাস এক্সাম চলতেছে, আমি জান্নাতকে পাঠিয়ে দিচ্ছি। ও গিয়ে না হয় কিছুদিন ভাবির খেয়াল রাখুক। বৌমা একা আসবে মানে? তুই পরীক্ষা শেষ হলে বৌমাকে নিয়ে শঙ্কর নিয়ে একেবারে আসবি। আমার পরীক্ষা শেষ হতে আরো 15 দিন লাগবে। তখন না হয় বৌমাকে নিয়ে একেবারে আসবি। ভালো থাকিস। ওকে বলেই ফোনটা কেটে দিলাম। আমি চলে গেলে তুই শান্তিতে থাকতে পারবি, তাই না? বলেই রুমে চলে গেলাম। এভাবে চলে গেল আরও 10 দিন। জান্নাত মুখ বুজে এখন আমার সব কথা শুনে। জান্নাত দেখানোর জন্য মারিয়াকেও বাসায় নিয়ে আসি, আর জান্নাত কিছু বলতে না পেরে শুধু কান্না করে। ওগুলো দেখে আমি নিজের মনের সব কষ্ট আরও দূর করি। জান্নাতকে দেখলে এখন মায়া হয়, কিন্তু পুরনো কথাগুলো মনে হলে
সব কিছু ভুলে যাই। বিকেলে ক্লাস শেষ করে ভার্সিটিতে বসে সবাই আড্ডা দিতেছিলাম, তখনই মারিয়া বলে উঠল, জিসান, তুমি এবার জান্নাত আপুকে মেনে নাও। আপুর কি অবস্থা হয়েছে কেঁদে কেঁদে, দেখেছো একবার? ও হ্যালো, আমাকে 8 মাস জ্বালিয়েছে আর আমি তো মাত্র 1 মাস। এত তাড়াতাড়ি জিসান কাউকে ক্ষমা করে না। তুমি দেখছো জান্নাত আপু কতটা শুকিয়ে গেছে? উনি ওনার ভুলটা বুঝতে পেরেছে, আর যে তার নিজের ভুলটা বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়া মহৎ গুণ। মারিয়া প্লিজ জান্নাতকে আরও কিছুদিন জ্বলে নিক, তারপর না হয় বলবো। না হলে এটা অনেক কম হয়ে যাবে। কয়েকদিন পরে না হয় জান্নাতকে সব বলে দিব। তোমাকে কিছুই বলতে হবে না, সময় হলে আমি জান্নাত আপুকে সব বলে দিব। ওকে, কিন্তু আরও কিছুদিন এভাবে চলার পর বলবে। ওকে। তা তুমি না গ্রামে যাওয়ার কথা, কবে যাবে? কাল বিকেলে গিয়ে ভাবিকে দেখে আসবো ভাবতেছি, আর কিছুদিন থেকেও আসবো। ওকে, বেস্ট অফ লাক। আরও কিছুক্ষণ গল্প করে বাসায় চলে আসলাম। পরের দিন বিকেলে জান্নাতকে নিয়ে বাসায় চলে আসলাম। সবার সাথে কথা শেষ করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। রাতে সবাই একসাথে খেতে বসলাম, তখনই ভাইয়া বলে উঠল, তোকে তো চাচা বানিয়ে দিলাম, এবার বল আমি আমার ভাতিজার মুখ দেখব কবে? ভাইয়ার কথা শুনে কি বলবো বুঝতেছি না। শালার বেবি তো দূরের কথা, আজ পর্যন্ত থাপ্পড় ছাড়া আর কিছুই পাইনি। এসব ভাবছিলাম, তখনই জান্নাত বলে উঠল, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ভাইয়া। যাক, আলহামদুলিল্লাহ। যাক, প্রাণে বেঁচে গেলাম। খাওয়া দাওয়া করে আমি রুমে গেলাম। কিছুক্ষণ পর জান্নাত এসে লাইট অফ করে আমার পাশে শুয়ে পড়ল। আমি উঠে সোফায় চলে যেতে লাগলাম, তখনই জান্নাত বলে উঠল, ভাইয়া কি বলেছে শুনিসনি? কখন? ওনাকে যে একটা ভাতিজা এনে দিতে বলেছে, তুই শুনিসনি? শুনেছি তো, কি করব আমি? তুই চাইলে কিন্তু আমরা ওনার ইচ্ছেটা পূরণ করতে পারি। প্লিজ এসব নাটকের কথা আমার সামনে বলবেন না। আমি আপনাকে আগেই আমার ডিসিশন শুনিয়ে দিয়েছি, তাই এসব ফাউল কথা বলবেন না প্লিজ। জান্নাত আর কিছুই বলল না। আমি কাঁথা আর বালিশ নিয়ে চলে গেলাম সোফায়। তারপর ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। কিছুক্ষণ পর কানে কারো চাপা কান্নার হালকা আওয়াজ আসতে লাগলো। বুঝতে বাকি রইল না জান্নাত কান্না করতেছে। খারাপ লাগছিল, তাও আমাকে কষ্ট দেওয়ার সব ফল ভোগ করিয়ে ছাড়বো। এসব চিন্তা বাদ দিয়ে আরামে ঘুম দিলাম। এইভাবে চলে গেল আরও 7 দিন। বিকেলে ভাইয়া আর আমি বসেছিলাম, তখনই ভাবি এসে বলল জান্নাত নাকি কী কারণে আমাকে ডাকতেছে রুমে যেতে। তারপর ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে রুমে চলে আসলাম। জান্নাতের মুখ রাগে লাল হয়ে আছে, কী কারণে তাও বুঝতে পারতেছি না। এসব ভাবছিলাম, তখনই জান্নাত এসে ঠাস ঠাস 2 গালে 2 চর বসিয়ে দিল। চরকে টাসকি খেয়ে বসে রইলাম। কেন মেরেছে বা দোষটা কি কিছুই বুঝতেছি না। তাই জিজ্ঞেস করলাম, মারলেন কেন? তুই এতদিন জেনে শুনে আমাকে কষ্ট দিয়েছিস। বুঝে গেলাম মারিয়া সব বলে দিয়েছে, তাই চুপ করে রইলাম। তুই আমাকে এতদিন। আর কিছু বলার আগে জান্নাতকে আম্মু ডাক দিল, তাই চলে গেল। আর যাওয়ার সময় বলে গেল, রাতে তোর খবর আছে শয়তান। তারপর ফোনটা বের করে মারিয়াকে ফোন দিলাম। মারিয়া, তুমি কি সব বলে দিয়েছো? আপুকে অনেক জ্বালিয়েছো, এখন প্লিজ মেনে নাও। তুমি বলে দিয়ে এখন আমাকে বাসের চিপায় ফেলে দিয়েছো। এখন বলে গেছে রাতে আমার ক্লাস নিবে। কিসের ক্লাস দিবে তা তো জানি না, তবে আজকে তোমার বাসর রাত হবে, এইটা জানি। বাসর রাত না শেষ রাত আল্লাহই জানে। আরে ভয় পেও না, আমি একটু বিজি আছি, পরে কথা বলবো, বাই। বলেই ফোনটা কেটে দিল। আমি কি করব বুঝতেছি না। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে গেলাম। কিছুক্ষণ পর জান্নাত রুমে আসলো। জনাব, উঠে বসেন, আপনার সাথে আমার কথা আছে। ভদ্র ছেলের মতো উঠে বসলাম। চুপ করে নিচের দিকে তাকিয়ে রইলাম। তারপর কিছু না বলে রাগী চোখে, কাল ঢাকায় গিয়ে তোর ক্লাস নিব আমি, তখন তোর তেল বের করব আমি। বলে আমার পাশে গিয়ে শুয়ে পড়লো। আমি উঠে সোফায় যাব বলে বালিশ হাতে নিতেই জান্নাত বলে উঠল, যেখানে আছিস সেখানেই শুয়ে থাক, না হলে মেরে হাত পা ভেঙে দিব। ভয়ে আর কিছু না বলে চুপচাপ ওইখানে শুয়ে গেলাম। পরের দিন চলে আসলাম ঢাকায়। বিকেলে সব কিছু গুছিয়ে হালকা ঘুমিয়ে নিলাম। রাতে খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর জান্নাত আসলো রুমে, চেহারায় ভিলেনের হাসি। কিরে, আজকে তোকে কে বাঁচাবে? বাঁচানোর কি আছে, আপনি কি মারবেন নাকি? না, তোকে চুমু খাবো। প্লিজ মারবেন না। এসেই সামনে কিল ঘুষি মারতে লাগলো আর বলতে লাগলো,
আমাকে কষ্ট দেওয়া শয়তান, আজকে তোকে মেরেই ফেলবো। কিছু না বলে ভালোবাসার মার খেতে লাগলাম। কিছুক্ষণ পর জান্নাত চুপ হয়ে বসে গেল। আর মারবেন না। হঠাৎ জান্নাত হু হু করে কেঁদে উঠল। আমি অবাক হয়ে গেলাম। আমাকে মেরে এখন নিজেই কাঁদতেছে, তাই ওনার হাঁটুর কাছে বসে গেলাম। কি হলো, কাঁদতেছেন কেন? তুই আমাকে ভালোবাসিস না, তাই না? হুম। আমি বোকা যে তোকে নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছি। আচ্ছা ভাইয়া, যেই কথাটা বলেছিল আপনি চাইলে সেটা ট্রাই কিন্তু করতে পারি। জান্নাত এবার অবাক হয়ে আমার দিকে তাকালো। মনে হয় কি যেন শুনে ফেলেছে। কি রাজি আছেন? ব্যাস, আমাকে আর কিছু বলতে না দিয়ে আমার ঠোঁটগুলোকে নিজের ঠোঁট দিয়ে আটকে নিল। তারপরে আর বাকিটা বলবা না। কিছুক্ষণ পর জান্নাত আপু আমাকে জড়িয়ে ধরে শুয়েছিল। তুই এমনটা করলি কেন? আমাকে যে কষ্ট দেয় আমি তাকে ছাড়ি না, কারণ আমার ভিতরে একটা ভিলেন আছে। রাখ তোর ভিলেনগিরি, বের করছি। বলি আমার ঠোঁটগুলোকে। আমাকে কষ্ট দেওয়া শয়তান, আজকে তোকে মেরেই ফেলবো।